এই ছাগল, ওই যে দেখছিস একটা গাজরের জমি, ওই জমিতে গিয়ে সব গাজরের পাতা খেয়ে আয় যা। যাচ্ছি মালিক, কতদিন হলো গাজরের পাতা খাই না। আজ তো গাজরের পাতা খেয়ে পেট ভরাবো। এসব কথা বলে ছাগল গাজরের জমিতে চলে যায় এবং সেখানে গিয়ে মিষ্টি মিষ্টি পাতাগুলো খেতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে টুকি উড়ে যাচ্ছিল। নিজেদের জমিতে ছাগলকে দেখে টুকি বলতে থাকে, হ্যাস হ্যাস, এই ছাগল, এই এই আমাদের জমি থেকে চলে যা, চলে যা বলছি। এই ছাগলটা দেখছি কোনো কথাই শুনছে না আমার। আমি বরং তাড়াতাড়ি মাকে থেকে নিয়ে আসি। এসব কথা বলে টুকি সেখান থেকে চলে যায়। আর দূর থেকে এসব দেখতে পায় কালু। এই রে, টুকি বুঝি টুনিকে ডাকতে গেল। যায় বাবা, তাড়াতাড়ি আমার ছাগলটাকে নিয়ে বাড়িতে চলে যায়। এই ছাগল, চল চল, তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাই। টুনি যদি এসে দেখে আমাদের, তাহলে আমার আর তোর পিঠের ছাল তুলে দেবে। এরপর কালু ছাগলকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে টুনি লাঠি নিয়ে সেখানে চলে আসে। কোথায় ছাগল, কোথায়? জমিতে তো কোনো ছাগলকে দেখতে পাচ্ছি না। সত্যি বলছি মা, এখানে একটি ছাগল ছিল। ওই দেখো, ওখানে কতগুলো গাজরের পাতা খেয়ে গেছে। তাই তো দেখছি। পাজি ছাগলকে একবার দেখতে পেলে ধরে পিঠের ছাল তুলে দিব। তা ছাগলটা কি রঙের ছিল বলতে পারবি? সাদা রঙের ছিল মা। এটা তো কালুদের ছাগল। এই কথা বলে টুনি কালুদের বাড়িতে চলে যায়। কালু দাদা, তোমার ছাগল নাকি আমাদের জমিতে গিয়ে গাজরের পাতা খেয়ে এসেছে। এরপর থেকে তোমার ছাগলকে ভালো করে বেঁধে রেখো। আমি ভালো করেই বেঁধে রাখি। আর কার না কার ছাগল এসে তোর জমির গাজর খেয়ে গেছে, আর তুই এসে আমার উপর দোষ দিচ্ছিস। এরপর যদি আর কখনো আমার ছাগলের উপর দোষ চাপাইছিস, তো আমি তোকে দেখে নেব, এই বলে রাখলাম। কালু আঙ্কেল, তোমাদের এই ছাগলটাই তো আমাদের জমির গাজরের পাতা খেয়েছে। চুপ কর পুচকি, যেমন মা তার তেমনি মেয়ে। এখন আমার বাড়িতে চিৎকার চেঁচামেচি না করে চলে যায় এখান থেকে। কালুর মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। মা, ওই ছাগলটাই আমাদের গাজর খেয়েছে, আমি নিজ চোখে দেখেছি। তবুও কালু আঙ্কেল আমাকে মিথ্যাবাদী বলছে। আমি সব বুঝতে পেরেছি রে মা। কালুর ছাগল ছাড়া আর অন্য কোনো ছাগল খেতেই পারে না। আমি এখন থেকে লুকিয়ে লুকিয়ে সবকিছু পাহারা দিব, আর ওকে হাতে নাতে ধরবো। এইভাবেই দিন কেটে যায়। আর পরের দিন কালু আবারও তার ছাগলকে নিয়ে টুনির জমির সামনে আসে। আজ আমি জঙ্গলে যাব কিছু ফল আনতে, তাই আমি তোকে পাহারা দিতে পারবো না। তুই এদিক সেদিক দেখবি আর সাবধানে গাজরের পাতা খাবি। আর কাউকে আসতে দেখলেই দৌড়ে বাড়িতে চলে যাবি। আচ্ছা ঠিক আছে মালিক। এরপর কালু সেখান থেকে চলে যায়। আর ছাগল যেই না টুনির জমিতে গিয়ে গাজরের পাতা খাবে, ঠিক তখনই টুনি সেখানে চলে আসে। আমাকে মেরো না, মেরো না আমাকে। আমার মালিক আমাকে এখানে এসে গাজরের পাতা খেতে বলেছে, আর তাই তো আমি এখানে এসেছি। তা তো আমি নিজ চোখে দেখেছি, কিন্তু তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। তোমাকে বলি কি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার বড় গাজরের খেতে নিয়ে যাব। আমার বড় জমির কয়েকটা গাজরের পাতা খেলেই তোমার পেট ভরে যাবে। সত্যি বলছো টুনি? তুমি আমাকে বড় গাজরের জমিতে নিয়ে যাবে? কালু বলেছিল তুমি নাকি আমাকে দেখলেই পিঠের চামড়া তুলে দিবে, কিন্তু তুমি তো দেখছি অনেক ভালো। ভালো না খারাপ সেটা সময় হলেই বুঝতে পারবে। এখানে আশেপাশে তো শুধু চারিদিকে পানি দেখা যাচ্ছে, আমি তো কোথাও তোমার গাজরের ক্ষেত দেখছি না। আরে আমার গাজরের জমি অন্যদিকে আছে। আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই ভাবলাম নদীতে এসে গোসল করে তারপর জমিতে যাব।
ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি গোসল করো আর আমি এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। আর কিছুক্ষণ পরে টুনি গোসল শেষ করে ছাগলকে নিয়ে একটি ফুলের বাগানে চলে যায়। আরে আমার মেয়েটা নাকি ফুল দিয়ে মালা বানাবে, তাই কিছু মালা নিয়ে এই পথেই গাজরের জমিতে যাব। এই পথ দিয়েই গাজরের জমিতে যেতে হবে, আর ততক্ষণ তুমি এর আশেপাশে ঘাসগুলো খেতে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ফুল তোলো আর আমি এখানে দাঁড়িয়ে কচি কচি ঘাসগুলো খাচ্ছি। এরপর টুনি ফুল তুলতে থাকে আর ফুল তুলতে তুলতেই সন্ধ্যা নেমে আসে। টুনি, সন্ধ্যা তো হয়ে গেল, আরো কখন তুমি গাজরের জমিতে যাবে? এ কি, আজ সন্ধ্যা হয়ে গেছে? শোনো ছাগল, আজ আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, তাই বলি কি তোমার তো আজ এই ঘাসগুলো খেয়ে পেট ভরে গেছে, তাই বলি কি আজ শুধু তোমাকে দূর থেকে আবার গাজরের জমিটা দেখিয়ে দেই। কাল তুমি তোমার মালিককে সাথে নিয়ে এসে এই গাজরের পাতাগুলো খেয়ে যেও। আচ্ছা ঠিক আছে। ওই যে দেখছো গাজরের জমি, ওইটাই আমার জমি। আর একটা কথা, তোমার মালিককে যেন বলো না যে ওই জমিটা আমার আর আমি তোমাকে এখানে আসতে বলেছি, তাহলে কিন্তু তোমার মালিক তোমাকে এখানে নিয়ে আসবে না। কারণটা তুমি জানোই তো, তোমার মালিক আমাকে একটুও বিশ্বাস করে না। মালিক, আজ টুনির জমিতে যাব না, কাল আমি তোমাকে খুঁজতে গিয়ে একটি গাজরের জমি দেখে এসেছি। সেখানে অনেক বড় বড় গাজর আছে, চলো আজ আমরা সেই জমিতেই যাব। আচ্ছা তাই নাকি? ঠিক আছে তাহলে চল যাওয়া যাক। এরপর ছাগল কালুকে নিয়ে মানুষের জমিতে চলে যায় আর টুনি দূর থেকে সবকিছু দেখে মানুষের বাড়িতে চলে যায়। দাদা দাদা, তোমার জমিতে একটি পাখি তার ছাগলকে নিয়ে গাজর খাওয়াচ্ছে। কি? ওই পাখির এত বড় সাহস যে আমার জমির গাজর ওর ছাগলকে খাওয়াচ্ছে? এসব বলে রহিম একটি লাঠি নিয়ে তার জমিতে চলে যায় আর পেছন থেকে কালু এবং তার ছাগলকে খুব জোরে জোরে মারতে থাকে। ও লাগছে দাদা, ছেড়ে দেন দাদা, আর করবো না, দাদা খুব ব্যথা লাগছে। অন্যের জমিতে গাজর খাওয়ার আগে মনে ছিল না অত ছাড়া, এখন ব্যথা তো লাগবেই। শয়তান কালু, এবার তোর ভালোভাবে শিক্ষা হবে। অন্যের ফসল চুরি করে নিজের ছাগলকে দিয়ে খাওয়ানোর কেমন মজা। মধুপুর গ্রামের পাশে বড় একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলের পশু পাখিরা সেখানে জীবিকা নির্বাহ করে সুখেই দিন কাটাতো। সেই জঙ্গলে টুনি পাখি তার 2 ছানাকে নিয়ে অনেক কষ্টে দিন পার করত। টুনির স্বামী অনেক আগেই মারা গেছে, তাই টুনির অনেক কষ্টেই সন্তানদের বড় করতে হচ্ছে। মা, তোমার খুব কষ্ট হয় তাই না? তুমি তো সারাদিন কাকলি মাসির বাড়িতে কাজ করো, আবার কাজ শেষে বাড়ি এসে বাড়ির সব কাজ করো। তুমি একা হাতে বাইরের কাজও সামলাচ্ছ, আবার ঘরের কাজও সামলাচ্ছ। তোমার তো অনেক কষ্ট হয় তাই না মা? না রে মা, আমি তোদের মুখের দিকে তাকিয়ে সব কিছু করতে পারি, আমার কোনো কষ্ট হয় না। তোদের বাবা চলে যাওয়ার পর আমাকেই তো সব সামলাতে হচ্ছে। মা, তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে, আমাদের কষ্ট দূর হয়ে যাবে মা। হ্যাঁ রে মা, আমি তো তোদের ঠিক মতো খাওয়াতেও পারি না, তোদের তো অনেক কষ্ট হয়, আমি বুঝি। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, তখন তোকে না খেয়ে থাকতে হবে না সোনা। তুমি পাশে থাকলে আমাদের আর কোনো কষ্ট হয় না মা। হয়েছে, তোদের আর পাকা পাকা কথা বলতে হবে না, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। তোরা 2 বোন বাড়িতেই থাক, আমি কাজে যাচ্ছি। এরপর টুনি কাজে চলে যায়। টুনি কাকুলি কাকের রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করত।
টুনির হাতে রান্না অনেক মজার ছিল, তাই বনের সব পাখিরা কাকলি রেস্টুরেন্টেই খেতে আসতো আর টুনির রান্নার প্রশংসা করত। টুনি সারাদিন হাড় ভাঙা কাজ করলেও কাকলি তাকে ঠিকমতো বেতনটাও দিত না, উল্টো সারাদিন টুনির সাথে খারাপ ব্যবহার করত। বলি কি মহারানী, তোর এতক্ষণে কাজে আসার সময় হলো? দেরি করে এসেছিস বলে তোর মাইনে থেকে 500 টাকা কাটা। মালকিন, আমার বেতন থেকে টাকা কাটবেন না, এমনিতেও তো আপনি আমাকে কম বেতন দেন, যা দিয়ে আমার ছানাদের না খেয়েই থাকতে হয়, আবার আমার মাইনে কাটবেন? কি তুই আমার মুখের উপর কথা বলছিস? ভুলে যাস না আমি তোর মালকিন। চুপচাপ কাজে লেগে পড় যা। তারপর টুনি রান্না করতে চলে যায়। কাকলি টুনিকে নিয়ে অনেক কাজ করিয়ে নিত। কাজ শেষে টুনি বাড়ি যেতে চাইলে কাকলি বলতো, কি এত তাড়াতাড়ি তুই বাড়ি যাবি? মানে বাসনগুলো সব পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়িতে যাবি? মালকিন, আমার ছোট ছোট দুটো ছানা বাড়িতে একাই থাকে, ওরা তো না খেয়ে আছে, আমি এখন না গেলে ওরা অনেক ভয় পাবে, আর বাড়িতে তো কোনো খাবার নেই, ছানারা যে না খেয়ে আছে। মালকিন, তোর ছানারা না খেয়ে থাকবে তাতে আমার কি? তুই এসব কাজ করে বাড়িতে ফিরবি কেমন? তারপর টুনি বাধ্য হয়ে সব কাজ করতে থাকে, আর এইদিকে ওর ছানারা বলে, দিদি, এই দিদি, মা কখন কাজ থেকে ফিরবে বলতো? আমার যে খুব খিদে পেয়েছে, ঘরে তো খাবার নেই, তাহলে কি খাবো আমরা? তুই কাঁদিস না রে বোন, মা এক্ষুনি ফিরবে, একটু অপেক্ষা কর। তারপর টুনি কাজ শেষে বাড়িতে ফিরে আসে আর ওর ছানাদের রান্না করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি রেস্টুরেন্টে কাজ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তবুও কাকলি তার ছুটি দেয় না। তারপর রেস্টুরেন্টে কোকিল খেতে আসে, আর কোকিল টুনিকে দেখতে পায় আর হাসপাতালে নিয়ে যায়। তখন উল্লু পেঁচা ডাক্তার বলে, টুনি অনেক অসুস্থ, ওকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে, ওর কাজ করা অনেক বেশি হয়ে গেছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনি টুনিকে নিয়মিত খাওয়াবেন। এরপর কোকিল টুনিকে নিয়ে বাড়িতে আসে। কি হয়েছে মায়ের? মাকে এমন দেখাচ্ছে কেন? তোমার মা অনেক অসুস্থ, তবে তোমরা চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। টুনির অসুস্থতার কথা শুনে বনের সব পাখিরা একে একে দেখতে আসে। টুনির এমন অবস্থা দেখে সবার অনেক কষ্ট হয়। তখন টিয়ে বলে, তুমি কাকলির রেস্টুরেন্টে কাজ করো, আর কাকলি তোমার থেকে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু বেতন তো দেয় না। তোমার রান্না তো অনেক মজার, তোমার হাতের জিলাপি তো অনেক মজার। তুমি কাকলির কাজ বাদ দিয়ে নিজে একটা জিলাপির দোকান দাও, তোমার কাছে সবাই খেতে আসবে। দেখো, টিয়ে কিন্তু ভুল কিছু বলেনি টুনি বোন, তোমার হাতের রান্না তো অনেক মজার, আর জিলিপি তো অসাধারণ। তুমি আর কতদিন ওই কাকুলির রেস্টুরেন্টে কাজ করবে? তুমি বরং একটা জিলিপির দোকান দাও, তুমি জিলাপি বিক্রি করে অনেক উন্নতি করতে পারবে। আমাদের কথাটা শোনো। এরপর টুনি সব পাখিদের কথায় রাজি হয়ে যায়, আর কদিনের মধ্যে টুনি সুস্থ হয়ে যায়। তারপর টুনি ওর জমানো কিছু টাকা দিয়ে জিলাপির দোকান দেয়, আর তা দেখে কাকলি ভীষণ রেগে যায়, কারণ সবাই টুনির দোকানে জিলাপি খেতে যেত, কেউ আর কাকলির রেস্টুরেন্টে যেতে চাইতো না। আরে টুনি বোন, তোমার হাতে জিলাপি অনেক মজার। হ্যাঁ টুনি, তোমার হাতের জিলিপি অনেক মজার। এভাবে সব পাখিরা সবাই টুনির দোকানে জিলাপি খেতে যেত।
আর তা দেখে কাকলি ভীষণ হিংসে করত। কাকলির রেস্টুরেন্টে ভালো রাঁধুনি না থাকায় আর খাবার মজা না হওয়ায় কেউ আর কাকলির রেস্টুরেন্টে খেতে যায় না। এইদিকে টুনি ওর জিলাপি বিক্রি করে অনেক স্বাবলম্বী হয়। এখন আর টুনিকে কারো কথা শুনতে হয় না। টুনির ছানাদের না খেয়েও থাকতে হয় না। তারা মা আর ছানারা মিলে সুখে দিন কাটাতে থাকে। আর ওদিকে কাকলি টুনির সাথে খারাপ ব্যবহার করার কারণে অনুতপ্ত হতে থাকে। আর এদিকে মা আর ছানারা অনেক সুখেই দিন কাটাতে থাকে। মা, আমি তোমাকে বলেছিলাম না আমাদের এই কষ্ট একদিন দূর হবে। দেখলে তো আমার কথাই সত্যি হলো। হ্যাঁ রে মা, তোর কথাই যে সত্যি হয়েছে। আমাদের যে এখন সুখের দিন রে মা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বৃন্দাবন জঙ্গলে মিনু টুনটুনি তার স্বামী রাজু টোনার সাথে বাস করত। রাজু টোনা ভেবেছিল উপরওয়ালা তাকে পুত্র সন্তান দেবে, কিন্তু তা না হয়ে তার দুটো পরপর কন্যা সন্তান হয়েছে। আর তা দেখে রাজু টোনা মিনু টুনটুনির ওপর ভীষণ রেগে যায়। অলক্ষী অপয়া, বিয়ের এতগুলো দিন হয়ে গেল, তুই এখনো আমাকে একটা পুত্র সন্তানের মুখ দেখাতে পারলি না। আমি তোকে আর একটা বার সুযোগ দেব। এবার যদি তুই আমাকে পুত্র সন্তান দিতে না পারিস তাহলে আমি তোকে এ বাড়ি থেকে বের করে দেব। আর আমি আবার নতুন একটা বিয়ে করে আনবো। তারপর আমি পুত্র সন্তানের বাবা হব। বুঝতে পেরেছিস? দোহাই লাগে তোমার, তুমি এভাবে বলো না গো। সন্তান তো আর আমি নিজের হাতে তৈরি করতে পারি না, তাই না? উপরওয়ালাই তো দান করেন। তিনি যদি আমাকে পুত্র সন্তান না দেন তাহলে আমি কোথায় পাবো বলো? একদম চুপ, তোর এসব কোনো কথাই আমি শুনতে চাইছি না। আমি যা বলেছি সেটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এ বলে রাজু বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে মিনু হতাশায় ভুগতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমার উপর দয়া করো। দয়া করে আমাকে একটা পুত্র সন্তান দান করো, নয়তো আমার কপালে যে অনেক দুঃখ আছে। উপরওয়ালা, একটু দয়া করো। এসব বলতে থাকে আর মিনু ভীষণ কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মিনু বাইরে গিয়ে বসে থাকে। আর হঠাৎই এক সাধু বাবা এসে মিনুকে বলে, কিরে মা, কি হয়েছে তোর? তুই এভাবে বসে বসে কাঁদছিস কেন? সবকিছু খুলে বলতো আমাকে। এরপর মিনু সমস্ত ঘটনা সাধু বাবাকে খুলে বলে। সব শুনে সাধু বাবা বলে, তুই একটু বস তো এখানে, আমি একটু ধ্যান করে দেখি কি সমস্যা। এরপর মিনু সাধু বাবার সামনে বসে পড়ে। আর সাধু বাবা ধ্যান করে মিনুকে বলে, এ যে অনেক বড় জটিলতা রে মা। তুই তো এভাবে কখনো পুত্র সন্তানের মা হতে পারবি না। যদি তুই তোর দ্বিতীয় ডিম কোনো জলপরীকে খাওয়াতে পারিস, আর ওই জলপরীর পেট থেকে যেদিন ডিম ফুটে ছানা বের হবে, তুই সেদিনই পুত্র সন্তানের মা হতে পারবি। এবার বল, তুই কি করতে চাস? বাবা, আপনি বলুন, আমি জলপরীকে কোথায় পাবো? আমি আমার ডিম দেওয়ার পর সেই ডিম নিয়ে জলপরীকে দিয়ে আসবো। প্রত্যেক রাতের ঠিক মধ্যরাতে জলপরীরা জলের ওপর ভেসে আসে। তুই তখনই তোর কাজ সেরে নিতে পারবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। তারপর সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর মিনুও বাড়ি চলে আসে। কিন্তু মিনু সাধু বাবার কোনো কথাই রাজুকে বলে না। রাজু টোনাকে খাইয়ে তারপর কাজে পাঠিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। মিনু আবারও গর্ভবতী হয়। কিন্তু এবার মিনু রাজুকে তার গর্ভবতী হওয়ার খবরটা জানায় না। মিনু অসুস্থ থাকলেও রাজু টোনার সামনে সুস্থতার ভান করত। এরপর একদিন, মিনু, আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি। তুমি এ দুদিন ছানাদের নিয়ে সাবধানে থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে গো, তুমি সাবধানে যাও। এরপর রাজু টোনা চলে যায়। এদিকে মিনুরও ডিম দেওয়ার সময় হয়।
মিনু তার ঘরের এক কোণে গিয়ে একটা ডিম দেয়। রাজু চলে গিয়েছে, ভালোই হয়েছে, নয়তো আমি তো ধরা পড়ে যেতাম। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা, রাত হলেই আমি ডিমটা নিয়ে নদীর পাড়ে যাব। মিনু ডিম নিয়ে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, আর মিনু মধ্যরাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। যেই না মধ্যপ্রহর শুরু হয়, অমনি মিনু ডিম নিয়ে নদীর ধারে যায়। এরপর মিনু ডিমটা জলের ধারে রাখে আর বলে, মারে, আমাকে তুই ক্ষমা করে দিস রে মা। আমি শুধু আমার ভাগ্যের পরিহাসে তোকে এখানে রেখে গেলাম রে মা, আমাকে তুই ক্ষমা করে দিস। এরপর মিনু উড়ে গিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে। এদিকে একটা জলপরি জলের উপরে উঠে আসে। কত সুন্দর চাঁদের আলো, নিত্য সুন্দর হাওয়া, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ওটা কি একদম চিকচিক করছে সাদা রঙের, দেখি তো গিয়ে। এরপর জলপরি ডিমের কাছে যায় আর বলে, এটা কি? এটা তো কোনো সুস্বাদু খাবার মনে হচ্ছে। আমি তো জলরানীর কাছে শুনেছি জলের উপরের খাবারগুলো নাকি খুব সুস্বাদু হয়। আমি আগে এটা খেয়ে নেই। তারপর জলপরি ডিমটি খেয়ে জলের তলায় চলে যায়। এরপর মিনু গাছের উপর থেকে সবটা দেখে ফেলে আর তার বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জলের তলায় জলপরির পেটটাও দিন দিন বাড়তে থাকে আর সে অসুস্থ হতে থাকে। এ আমার কি হচ্ছে? আমি এমন মুটকি কেন হয়ে যাচ্ছি? জলরানী, জলরানী, আমার কি হয়েছে? তোমরা কেন কিছু বলছো না আমায়? তুমি গর্ভবতী আর তোমার পেট থেকে বাচ্চা হওয়ার সময় এসে গেছে, কিন্তু এই বাচ্চার বাবা কে বলো তো? এসব তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো শুধু জলের উপর একটা সাদা খাবার খেয়েছিলাম, আর তখন থেকেই আমি এমন হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপর জলরানী সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে মিনুও আবার গর্ভবতী হয়ে যায়। টুনি, মনে রেখো, এটাই কিন্তু শেষ সুযোগ। এবার যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। আচ্ছা ঠিক আছে রাজু। এরপর রাজু চলে যায় আর মিনুও ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। তারপর মিনু একটা ডিম দেয় আর তাতে তা দেওয়া শুরু করে। ওদিকে জলপরির পেট থেকেও বাচ্চা হওয়ার সময় চলে আসে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়। তারপর জলপরি বাচ্চা দেয়। জলরানী, জলরানী, আমার বাচ্চা হয়েছে, কিন্তু এ তো পাখির ছানা। হ্যাঁ, তুমি পাখির ডিম খেয়ে নিয়েছিলে, তাই পাখির ছানা হয়েছে। তবে যাই হোক না কেন, এ তোমার সন্তান। একে মাতৃস্নেহে বড় করতে হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে জলরানী। আয় রে মা, আমি তোর নাম রাখলাম টুনি। তুই এখন থেকে গুনগুন করে গান শোনাবি আমাকে, বুঝেছিস? জলপরি মা হতে পেরে ভীষণ খুশি হয়। ওদিকে মিনুও সাধু বাবার কথা মতো পুত্র সন্তানের জন্ম দেয়। রাজু, রাজু, দেখো, আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছি। আমি আমার শেষ রক্ষে করতে পেরেছি রাজু। তুমি বলো, আমাকে আর বাড়ি থেকে বের করে দেবে না? আমাকে আর বকবে না? আমাকে আর মারবে না? বলো রাজু, আমাকে অনেক ভালোবাসবে? পাগলি বউ আমার, আমি তো তোমাকে এখন থেকে অনেক ভালোবাসবো। এরপর থেকে মিনু ও রাজু তাদের সন্তানদের নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে শুরু করে। আর ওদিকে জলপরি পাখির ছানাকে নিয়ে অনেক হাসি খুশিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, সব কাজ শেষ। এবার তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও। আমার মাছ ধরতে যেতে দেরি হচ্ছে। সাবধানে থাকবে, আর এই অসুস্থ শরীর নিয়ে একদম কাজ করতে যাবে না, কেমন? ঠিক আছে, ঠিক আছে, পাগল ছেলে একটা। তুইও সাবধানে মাছ ধরিস রে বাবা। আর শোন, নদীর বেশি গভীরে যাবি না। টোনা জাল নিয়ে নদীতে যায়, আর টোনা যেই না নদীতে জাল ফেলতে ধরে তখনই যোগু কাক বলতে থাকে,
এই এই ছোট লোকটা না, তুই কি করছিসটা কি? হ্যাঁ, তুই জানিস না নদীর এই কিনারাটায় আমি মাছ ধরি? তোর সাহস কি করে হলো এই কিনারায় মাছ ধরতে আসার? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। দাদা, এসব কি বলছো? তুমি তো দুদিন হলো এখানে এসেছো, আর নদীর এই কিনারা ছাড়া তো অন্য কোথাও মাছ পাওয়া যায় না। এর চেয়ে ভালো চলো আমরা দুজনে মিলেমিশে মাছ ধরি। অন্য কোথাও মাছ পাওয়া যায় না তো আমি কি করবো শুনি? আমি যখন তোকে বলেছি এখানে তুই মাছ ধরবি না, তখন ধরবি না। বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নইলে তোর জাল কেড়ে নিয়ে তোকে এখানে ডুবিয়ে মারবো, বুঝেছিস? এরপর টোনা কোনো কিছু না বলে নদীর অন্য কিনারায় চলে আসে। ঝামেলা না করে ওখান থেকে চলে আসাটাই ভালো হয়েছে। ওরা বনের ক্ষমতাবান পাখি, কখন কি করে বলা যায় না। হে সৃষ্টিকর্তা, আমি যেন এই শূন্য কিনারাতে মাছ পাই। টোনা আর কিছু না বলে জাল ফেলতে থাকে, কিন্তু জালে কোনো মাছই ওঠে না। অবশেষে টোনা দুটো মাছ নিয়ে বাজারে যায় আর সেগুলো বিক্রি করে রাতে বাড়িতে ফিরে আসে। বাবা, তুই এসেছিস, কিন্তু আজ এত দেরি করলি যে? তোর মুখটা তো দেখছি একদম শুকিয়ে গেছে। যা বাবা, হাত মুখটা ধুয়ে আয়, আজ যে আমি তোর জন্য রান্না করেছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করেছো? তোমাকে না বলেছি আগে সুস্থ হতে? তুমি যে কেন আমার কোনো কথাই শোনো না? তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো শুনি? আমার কিচ্ছুটি হবে না রে, এখন যা তো হাত মুখ ধুয়ে আয়। টোনা হাত মুখ ধুয়ে এসে খাবার খায়। পরের দিন টোনা আবার ওই যজ্ঞ কাকির ওখানে মাছ ধরতে যায়। এই তো না, এই তোকে না বলেছি এখানে তুই মাছ ধরতে আসবি না, তাহলে তুই আজকেও কেন এসেছিস? হ্যাঁ দাদা, ওখানে মাছ পাওয়া যায় না, আর মাছ না পাওয়া গেলে আমরা কিভাবে ওখানে থাকবো শুনি? দাদা, এমন অন্যায় করো না, বাড়িতে আমার অসুস্থ মা আছে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আজকেও ভুল করেছিস, তার মানে তুই আজকেও শাস্তি পাবি। আর তোর শাস্তি হলো তুই নদীর গভীরে গিয়ে মাছ ধরবি। নদীর গভীরে তো অনেক ঢেউ দাদা, আমার যদি কোনো ক্ষতি হয় সেটা হচ্ছে তোর ব্যাপার। আর টোনা, তুই কিন্তু আমাকে বড্ড জ্বালাচ্ছিস, এবার কিন্তু তুই আমার রাগ দেখবি। টোনা আর কিছু না বলে নৌকা নিয়ে নদীর গভীরে যেতে থাকে। টোনা নদীর গভীরে গিয়ে বলতে থাকে, এখানে তো খুব ঢেউ, এর ঢেউর মাঝে আমি জাল ফেলবো আর কিভাবেই বা মাছ ধরবো? মা, তোমার ছেলের জন্য তুমি একটু আশীর্বাদ করো। টোনা অনেক কষ্টে নদীর গভীরে জাল ফেলে আর কয়েকটা মাছ নিয়ে কিনারায় চলে আসে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। প্রতিদিনের মতো টোনা আজকেও যায় মাছ ধরতে। আকাশটা কালো হয়ে এসেছে, আর এদিকে মায়ের ওষুধও শেষ হয়ে এসেছে। ঝড় ওঠার আগে কয়েকটা মাছ নিয়ে কিনারায় ফিরতে হবে, দেরি করা যাবে না। টোনা নদীতে জাল ফেলতে শুরু করে। হঠাৎ জোরে প্রবল বেগে ঝড় ওঠে। হায় হায়, ঝড় তো উঠে গেল, আর নৌকা তো তলিয়ে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমাকে কিনারায় নিয়ে যাওয়ার ক্ষমতা দান করো। বাতাসে তো নৌকা এগুচ্ছেই না। টোনার নৌকা উল্টে যায় আর টোনা নদীতে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সে অন্য বনের কিনারায় গিয়ে পৌঁছায়। বেশ কিছুক্ষণ পর টোনার জ্ঞান ফিরে। আরে আরে, আমি বেঁচে আছি, আমার কোনো ক্ষতি হয়নি। আরে, এই গাছপালাগুলো তো আমাদের বনের মতো লাগছে না, তার মানে আমি ভাসতে ভাসতে অন্য বনে চলে এসেছি। আমার বড্ড খিদে পেয়েছে, আমি যে আর অন্য কিছু ভাবতেই পারছি না। যাই, এই বনের পাখিদের কাছ থেকে একটু খাবার চেয়ে খাই, তারপর না হয় বাড়িতে যাব। পুরো তো অর্ধেক বন খুঁজলাম, কোনো পাখিরই দেখা পেলাম না। আবার তো এই বন থেকে যাওয়ার কোনো রাস্তাও খুঁজে পেলাম না। এবার আমি কি করব? আরে আরে, সামনে ওটা কি দেখা যাচ্ছে? আরে আরে, এ আমি কি দেখছি? জোড়া আম ঘর, কি অদ্ভুত লাগছে। পুরো বন ঘুরে এই জোড়া একটা আম ঘর খুঁজে পেলাম। যাই, ভিতরে ঢুকে দেখি কোনো সাহায্য পাই নাকি। তাছাড়া তো বনে কোনো ঘরও নেই। ভিতরে কেউ আছো? আমাকে কেউ সাহায্য করো, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আরে, এত বড় জোড়া আম ঘরে কেউ নেই? অনেক কষ্টে এই ঘরটা খুঁজে পেলাম, তাও আবার ভিতরে কেউ নেই। যেও না পাখি, যেও না এখান থেকে। আমাকে আমাকে দয়া করে মুক্ত করো, সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমি যে এখানে বন্দী হয়ে আছি। কে কে সাহায্য চাচ্ছ আমার কাছে শুনি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে আমি খাঁচার বন্দি ইঁদুর,
তোমার সামনে। তুমি তো একটা ইঁদুর, তোমাকে মুক্ত করে আমি কি করব? আমি ইঁদুর নই গো, আমি এই জোড়া আম ঘরের মালিক। একটা দুষ্ট ডাইনি আমাকে ইঁদুর বানিয়ে এই খাঁচায় বন্দি করে রেখেছে, আর আমার এই জোড়া আম ঘর দখল করে নিয়েছে। কিন্তু ওই ডাইনি তোমাকে বন্দি করলো কেন? আর এই জোড়া আমঘরই বা তোমার কাছ থেকে ছিনিয়ে নিল কেন? এই ঘরের ভিতর যে অনেক সোনা দানা আছে, যার লোভে পড়ে ওই ডাইনি আমাকে বন্দি করে রেখেছে। সুদর্শন পাখি, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু তার আগে তুমি লুকিয়ে পড়ো। ওই ডাইনির ফেরার যে সময় হয়ে গেছে। ডাইনি যখন ঘুমিয়ে পড়বে তখন না হয় তুমি আমার কাছে এসো, তখন আমি তোমাকে সবটা খুলে বলবো। এখন যাও, জলদি লুকিয়ে পড়ো। টোনা লুকিয়ে পড়ে, সাথে সাথে ডাইনির আগমন ঘটে। এমন জানি চারপাশে পাখি পাখি গন্ধ পাচ্ছি। এই ইঁদুর, বল এই জোড়া আম ঘরে করার পাখি এসেছে কিনা, সত্যি বলবি, নাহলে কিন্তু তোকে কঠোর শাস্তি দেব। আরে আরে ডাইনি, তুমি এত রাগ করছো কেন? এখানে তো কেউ আসেনি। আমার মনে হয় কি জানো, তুমি বাইরে থেকে যে পাখি খেয়ে এসেছো তারই গন্ধ পাচ্ছো। হতে পারে, হতে পারে, তবে শোন, আমার সঙ্গে কিন্তু বেশি চালাকি করার চেষ্টা করবি না। আমি অনেক ক্লান্ত, আমি ঘুমাতে যাচ্ছি। আর প্রতিদিনের মতো যদি তুই আমার ঘুম ভাঙাস না, তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। ডাইনি ঘুমাতে চলে যায় আর টোনা বের হয়ে আসে। বলো জোড়া আমঘরের মালিক, আমি তোমাকে কিভাবে মুক্ত করব? ওই যে সোনা সিন্দুরটা দেখছো, ওতেই ডাইনির প্রাণ ভোমরা আছে। তুমি যদি ওই প্রাণ ভোমরাটাকে ধ্বংস করতে পারো, তাহলে ডাইনি আর থাকবে না, আর আমিও মুক্ত হয়ে আমার আসল রূপ ফিরে পাবো। টোনা আর দেরি না করে ওই সিন্দুক থেকে ডাইনির প্রাণভোমরা বের করে। প্রাণভোমরাটা একটা কাচের বোতলে ছিল। এই যে ডাইনির প্রাণ ভোমরা, এটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। আমার ঘুমানোর সুযোগ নিয়ে তুই এটা এখানে ভাঙতে এসেছিস? আমি টের পেয়ে এখানে এসেছি। এই খবরদার, তুই ওটার কিছুই করবি না। এটা আমার প্রাণ ভোমরা, আমাকে দিয়ে দে বলছি, আমাকে দিয়ে দে। আমি কথা দিচ্ছি, তোদের আমি কোনো ক্ষতি করবো না। আমি চলে যাবো এই জোড়া আম ঘর থেকে, তাই তোমার প্রাণটা বেঁচে যাবে। ছাড় ওটা বলছি, ছাড়। না না সুদর্শন পাখি, তুমি ওর কোনো কথা শোনো না, ভেঙে ফেলো এই ছলনাময়ী প্রাণ ভোমরা। টোনার প্রাণভোমরাটাকে ভেঙে ফেলে আর ডাইনির সাথে সাথে ধ্বংস হয়ে যায়, আর ইঁদুর মুক্ত হয়ে তার আসল রূপে ফিরে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি এই বনে কি করে এসেছো? ডাইনি তো এই বনে আসার সব রাস্তাই বন্ধ করে দিয়েছে। এরপর টোনা সব কথা খুলে বলে। ও, তার মানে তুমি ঝড়ের কারণে ভাসতে ভাসতে এসেছো? হ্যাঁ পাখি, তুমি মুক্ত হয়েছো, তাহলে এবার আমি আসি। বাড়িতে আমার অসুস্থ মা আমার জন্য অপেক্ষা করছে। টোনা, তুমি অনেক ভালো পাখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো টোনা, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কোনো চিন্তা করো না টোনা, তোমার মা সহ আমরা তিনজন এই জোড়া আম ঘরে থাকবো। এই ঘরে যে অনেক সোনা দানা আছে, তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। হ্যাঁ টুনি, আমি রাজি তোমাকে বিয়ে করতে। আমাদের মা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। তুমি এখানেই থাকো, আমি আমার মাকে নিয়ে আসি, কেমন? এরপর টোনা তার মাকে নিয়ে আসে আর টোনা টুনির ধুমধামে বিয়ে হয়।